পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে যিনি সর্বজন স্বীকৃত এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে তার সাক্ষাৎকার নিব আমরা। স্যার, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি স্যার। স্যার, আমরা একটু প্রশ্ন করার আগে, আপনার সাক্ষাৎকার নেওয়ার আগে আপনার একটি উক্তি দিয়ে, পুরনো একটি উক্তি দিয়ে, কথা দিয়ে আমরা শুরু করতে চাই। সেটি হচ্ছে, স্যার, আমরা যখন নিউজ কাভার করতে যাই, আপনার সভা সমাবেশ বহুদিন ধরে কাভার করছে, সেই ক্ষেত্রে স্যার আপনি সবসময় বলতেন, আওয়ামী লীগকে সতর্ক করতেন, বলতেন যে সেফ এক্সিট নিন, পালাবার পথ পাবেন না, জনতার উত্তাল তরঙ্গে ভেসে যাবেন। এবং 5ই আগস্ট সেই ঘটনাটি কিন্তু ঘটেছে। আপনি এটাকে আগে থেকে কীভাবে জানতেন, বা কীভাবে এরকম মূল্যায়ন হলো যে তাদের এই পরিণতি হবে? না, আমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং আমরা যতটুকু আপনার রাজনৈতিক ইতিহাস জানি, পড়াশোনা করেছি, তাতে করে দেখেছি যে আপনার এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচারী ভূমিকা পালন করে ফ্যাসিবাদও টিকতে পারেনি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যে 15 বছর ধরে যে অন্যায়, অত্যাচার, নির্যাতন এই জাতির উপরে চালিয়েছে এবং গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতাকে বিনষ্ট করেছে এবং সরকার পরিবর্তনের কোনো সহজ রাস্তা রাখেনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করে দিয়ে। ফলে এটা খুব অভ্যাস ছিল যে একদিন না একদিন তাকে যেতেই হবে, জনতার রুদ্ররসেই যেতে হবে এবং তখন পালাবার পথ খুঁজে পাওয়া খুব কঠিন হবে। তো আর মানে ওদের ধন্যবাদ দেওয়া উচিত আল্লাহর কাছে যে তারা পালাবার একটা পথ খুঁজে পেয়েছিল আর কি। স্যার, আরেকটি কথা বলতেন যে কোথায় সেই তরুণরা কোথায়? আপনি বারবার বলতেন তরুণরা জেগে উঠলেই আসলে এই সরকারের পতন বা ফ্যাসিবাদের পতন হবে এবং দেশটি নতুন করে গড়ে উঠতে পারবে। আপনি কিন্তু এই উক্তিটা করতেন বারবার, এবং সেই তরুণরাই কিন্তু জেগে উঠেছিল। সেটাকে আপনি কিভাবে দেখেন? আসলে এটাও আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা এবং আমাদের যে সাধারণ যে বিদ্যাবুদ্ধি যতটুকু আছে আর কি, তাতে করে আমরা যেটুকু দেখেছি সেটা হচ্ছে যে আপনার যে কোনো বিপ্লব, যে কোনো অভ্যুত্থান, যে কোনো পরিবর্তন, নেতৃত্ব যাদেরই থাক, কিন্তু লড়াই সামনে তাদের করতে হয়, তাদেরকে তরুণ হতে হয়, যুবক হতে হয়। এবং বাংলাদেশের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা দেখা গেছে যে ছাত্রদের দ্বারাই এই কাজগুলো সবসময় হয়েছে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীকালে 69-এর গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান, এরপরে 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধ, সব কিছুতেই কিন্তু এই তরুণরা, ছাত্ররাই অগ্রণী ভূমিকা নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। কারণ তাদের পিছু টান থাকে না, তাদের হারাবার কিছু থাকে না, সেই কারণে তারা এই ঝুঁকিটা নেয় এবং সেটা সফল হয়। এখানে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরাও দেখেছি সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু সঙ্গে ছিল ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন বা পরবর্তীতে এক দফা দাবিতে যে আন্দোলনটি হলো 5ই আগস্টের। সেখানে আপনি কিন্তু এর আগেও বলতেন যে ফিনিক্স পাখির মতো আসলে বিএনপি জেগে উঠবে আবারও। সেই জেগে ওঠার কারণেই কি আসলে সেই পতনটা হয়েছিল? না, বিএনপিতে আপনারা দেখেছেন যে গত 15 বছর ধরে বিএনপি যেভাবে গ্রামে গঞ্জে, জেলায়, বিভাগীয় সদরে যে আন্দোলন করেছে, প্রায় নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। আপনারা জানেন যে প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 700-র মতো নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত মানুষকে তার বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। এই যে নির্যাতন, নিপীড়ন, এটা একটা বড় ভূমিকা পালন করেছে। একই সঙ্গে বিএনপির আন্দোলন, যে আন্দোলনটা আপনারা দেখেছেন বিভাগীয় সমাবেশগুলোতে কীভাবে মানুষ ছুটে এসেছে, সে নদী সাঁতরে পার হয়ে এসছে, করার ভেড়া নিয়ে এসছে, শত প্রতিবন্ধকতার মধ্যেও এসছে, 100 মাইল সাইকেল চালিয়ে এসেছে, কেউ হেঁটে এসেছে। একটাই মাত্র আকাঙ্ক্ষা ছিল যে পরিবর্তন, এই ফ্যাসিস্ট সরকারের বিদায় এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন, সেটাই ছিল তাদের। গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন আপনারা করেছেন, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই আপনারা করে যাচ্ছেন। সেই কারণে আপনি বারবার বলেন সব কিছু সংকট সমাধানের একটাই উপায় নির্বাচন,
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, সেখানেও কিন্তু আশ্বস্ত হয়েছেন বলে আপনি জানিয়েছিলেন যে ডিসেম্বর নাগাদ নির্বাচন হয়, যেটা আপনাদের দাবি ছিল যে এই বছরের মধ্যে নির্বাচন। আপনারা স্যার কতটুকু আশ্বস্ত হয়েছেন? না, এখানে ওনাদের সঙ্গে আলোচনা করে যেটা সুনির্দিষ্ট কিছু না বললেও ওনারা এই কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তার নির্বাচন করার সব প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, সেই নির্বাচনে স্যার আপনাদের প্রস্তুতি কতটুকু? আমাদের প্রস্তুতি প্রথম থেকেই আছে। আমি আগেও অনেকবার বলেছি আপনাদেরকে যে আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকি, আন্দোলন করি, সাথে নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। সেই জন্যে আমরা আপনার মনে করি যে আমরা নির্বাচনের জন্য অবশ্যই প্রস্তুত আছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটাই আমরা আশা করব, প্রত্যাশা করব। না দেওয়ার কোনো কারণ থাকবে না আমি মনে করি সব কিছু, কারণ নির্বাচন কমিশনারও বলেছেন যে আমরা প্রস্তুত থাকব, আমরা কাজ শুরু করেছি এবং ডিসেম্বরকে কেন্দ্র করে কাজ শুরু করেছি, তার কোনো কারণ থাকতে পারে না। ওয়ান ইলেভেন সরকারের সময় আমরা দেখেছি যে নির্বাচনকে ঢিলে করে দিয়ে তারা সেই সময়টা আসলে -2 মধ্যে গিয়েছিল এবং রাজনৈতিক অস্থিরতা কিন্তু বাড়ছিল সেই সময়টায় ওয়ান ইলেভেনের সরকার যে তখন ছিলেন। সেরকম কোনো সম্ভাবনা কি দেখছেন যে এই সিচুয়েশনে এরকম কিছু হতে পারে, যেহেতু এখন অনেক ষড়যন্ত্র চলছে? এখানে কথা তো অনেক রকম আছে, আপনাদের মিডিয়াতে অনেক কথা আসছে, রাজনীতি যারা করছেন তারা কথা বলছেন, গভর্নমেন্টে যারা আছেন তারা কথা বলছেন। এর থেকে কিছু তো আপনার আশঙ্কা জাগতেই পারে, আবার প্রশ্ন আসতে পারে। তবে আমরা তো বিশ্বাস করি, আর আমাদের এখন বিশ্বাসটা খুব বেশি প্রয়োজন, আশাটাও বেশি প্রয়োজন, কারণ এই সংকট থেকে বেরিয়ে আসাটা এখন সবচেয়ে বড় প্রয়োজন। এবং আমরা যেটা বলেছি যে সেটা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সেটা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। সেখানে স্যার আপনি বলেছেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই সরকার কতটুকু নিরপেক্ষ সেটা নিয়েও কিন্তু আপনি একবার বক্তব্য দিয়েছেন। আপনার বক্তব্যে আমরা জানতে পেরেছিলাম যে সরকার আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে কিনা সেটা নিয়ে প্রশ্ন রেখেছিলেন। আসলে কি সরকার নির্বাচনকালীন সময় নিরপেক্ষতা বজায় রাখতে পারবে? আমরা আশা করি পারবে, কারণ যদি আপনারা ধরেন নিরপেক্ষতা ভঙ্গের কোনো কারণ হয় তাহলে তো তাদেরই উচিত হবে সেই পদত্যাগ করা, কারণ নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। আমার মনে হয় যে সেই সময়টুকু প্রফেসর ইউনূসের সরকার নিশ্চয়ই নিরপেক্ষ থাকার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন। সেখানে স্যার উপদেষ্টাদের কয়েকজন পদত্যাগ করে নির্বাচনী দল ঘোষণা, একটা দল, রাজনৈতিক দল করার চেষ্টা করছে। রাজনৈতিক দল করার অধিকার তো সকলের আছে, সেক্ষেত্রে তখন নিরপেক্ষতার প্রশ্ন তো আবার থেকেই যাচ্ছে। থাকবে। এটা একেবারেই অনৈতিক হবে, এটাকে আমি মনে করি যে অনৈতিক, এবং এটা কেউ মেনেও নেবে না, জনগণ মেনে নেবে না। কিন্তু এখন পর্যন্ত সেটা তো ঘটেনি। যদি সেটা ঘটে তখন না সেটা নিয়ে আমি কথা বলতে পারবো। স্যার এইখানে আরেকটা বিষয় রয়েছে, রাজনৈতিক মামলা প্রত্যাহার কিন্তু এখনো হয়নি। আমরা দেখেছি যে অনেক মামলায় রয়ে গেছে, আপনাদের 1 লক্ষের বেশি সম্ভবত মামলা। আপনি নিজেও বলেছেন আপনাদের কাছে, আমাদের কাছে ডকুমেন্টও আছে। সেই মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে স্যার সরকার কি উদ্যোগ নিচ্ছে? আপনি তো এর জন্য আলোচনা করেছিলেন। আমরা গত মিটিং আলোচনা করেছি। আমাদেরকে আইনমন্ত্রী ডক্টর আসিফ নজরুল সাহেব খুব পরিষ্কার করেই বলেছেন যে তারা এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুত কাজ করছেন এবং তারা খুব শিগগিরই এই বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, এখন কাজগুলো করবেন। আমরা ওটার উপর চাপ দিয়েছি যে শুধু সিদ্ধান্ত নিয়ে দিতে হবে নাকি বাস্তবায়ন করতে হবে, সে বাস্তবায়ন তারা করছেন। কারণ এখানে কিন্তু আপনাদের আসিফ নজরুল সাহেব বোধহয় একটা আপনার প্রেস কনফারেন্স করেছে, ওখানে উনি বলেছেন যে 1,500 বিস্ফোরক মামলা বোধহয় উইথড্র হবে। আমরা যতদূর জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটা মামলা এখনো রয়ে গেছে, রাজনৈতিক মামলায় বলা যায়, মিথ্যা মামলা আপনারা যেটা দাবি করেন। সেই মামলাগুলো কিন্তু প্রত্যাহার হয়নি বলে তিনি আসতে পারছেন না বলে আমরা আপনাদের মাধ্যমে জানতে পারছি। তো তারও কি আসলে মুক্তিটা কি তার দেশে ফেরার? আমরা তো বলছি আমরা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে তার মামলাগুলো শেষ করার চেষ্টা করছি, তো সেই জন্য সময় লাগছে, শেষ হয়ে যাবে, আমরা আশাবাদী। কবে নাগাদ এটা কোনো ইস্যু হবে না? কবে নাগাদ তারেক রহমান সাহেব আসতে পারেন দেশে? এটা নির্ভর করবে তার মামলা মোকদ্দমাগুলো এবং সার্বিক পরিস্থিতির উপরে। ইনশাআল্লাহ নির্বাচনের আগে তো অবশ্যই আসবেন। বেগম খালেদা জিয়ার ওনার শারীরিক সবকিছু নির্ভর করবে ওনার শারীরিক সুস্থতার উপরে। ওনার শারীরিক সুস্থতা যদি থাকে তাহলে উনি একটা ভূমিকা পালন করতে পারবেন, আর যদি অসুস্থ থাকেন তাহলে আরেক রকমের ব্যাপার দাঁড়াবে। স্যার এখানে একটা বিষয় আমি জানতে চাই, যেহেতু আপনারা যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে গিয়েছিলেন, এখানে স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী ছিলেন, আপনি ছিলেন এবং সঙ্গে জাইমা রহমানও ছিলেন। জাইমা রহমানের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা, রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? উনি তো রাজনীতি নাই, আসা ফেরার প্রশ্ন এখনো ওঠেনি। ওটা তো ছিল একটা আপনার ব্রেকফাস্ট প্রেয়ারের একটা দাওয়াত, ওটার মধ্যে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই অনুষ্ঠানটা সম্পর্কে অনেকেরই ধারণা পরিষ্কার না। এটা হচ্ছে যে আপনার
আমেরিকার যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, সেখানে যে আপনার যে রিপাবলিকানস এবং ডেমোক্রেটস দুই দলেরই যৌথ এটা উদ্যোগ। তারা এটা অনেক আগে থেকে এটা করছেন, বহু বছর ধরে এটা করছেন, এবং এটা একটা পুরোপুরিভাবে একটা ধর্মীয়, সামাজিক এবং এখন কিছুটা রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। তো সেই ক্ষেত্রে যোগ দেওয়াটা ছিল একেবারেই আপনার তাদের আমন্ত্রণে। আমরা যেহেতু তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, তারা আমাদেরকে সেই পাঠিয়েছেন। যেহেতু স্যার আপনারাও বলেন এবং এখন দেখছি যে তরুণরাই নেতৃত্ব দিচ্ছে রাজনীতিতে, সেই ক্ষেত্রে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে। তার এই সফর বা তার এই যে অংশগ্রহণ করাটা কি একটা কোনো রাজনীতিতে আসার ইঙ্গিত বহন করে কিনা, সেটা মানুষ জানতে চায়। এগুলো এত আগে প্রেডিক্ট করা ঠিক হবে না, বুঝছেন না? কারণ পলিটিক্স তো আপনার ব্যক্তিগত ব্যাপার আছে, শুধু আপনার দলীয় ব্যাপার নয়। জায়মান রহমান একজন ব্যক্তি, তিনি আপনার পলিটিক্সে আসবেন কি আসবেন না এটা তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এটা আমি মনে হয় যেটা আমার উত্তর দেওয়া ঠিক হবে না। জামাতের বিষয়ে স্যার অনেক কথাই আসে। জামাত তো আপনাদের জোট সঙ্গী ছিলেন এবং সরকারেও ছিলেন, 4 দলীয় ঐক্য জোটের সরকার যখন ছিলেন 2001 থেকে 6 সাল পর্যন্ত। কিন্তু বর্তমানে জামাতের সাথে আপনাদের সম্পর্কের অবস্থাটা কি, এবং রাজনীতিতে তাদের যে একটা আমরা দেখতে পাচ্ছি মতবিরোধ, ওনাদের পক্ষ থেকে অনেক বক্তব্য আসে, যদিও আপনাদের নাম নেয় না, আপনাদের দলের পক্ষ থেকে অনেক সময় অনেক কথা যায়, কেউ কারোর নাম নিচ্ছেন না, এক্ষেত্রে সম্পর্কটা আসলে কোন অবস্থায় আছে? আপনার সামনে নির্বাচনে তাদেরকে কীভাবে দেখতে চান? জামাতে ইসলামের সঙ্গে আমাদের একটা জোট ছিল অবশ্যই, সেই জোট তো অনেক আগে ভেঙে গেছে, আপনারা জানেন। তারপরে আমরা যে আন্দোলনটা করেছি, যুগপৎ আন্দোলন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা প্রায় 42টা রাজনৈতিক দল আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছি। জামাত আন্দোলন করেছে। তো এখন পর্যন্ত জামাতের আলাদা রাজনৈতিক দল, আমরা আলাদা রাজনৈতিক দল, এইভাবেই আছে সম্পর্ক। নির্বাচনে আসলে এটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি এই ধরনের। এটা বলা মুশকিল, এই জন্য যে এই মুহূর্তে আমরা হিসাবটা করিনি এখনো। তো আপনার যখন নির্বাচন হবে, তখন এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যে সংখ্যার ব্যাপার আছে তো পার্লামেন্টে, তো সেইখানে আপনার একটা জোটবদ্ধ হওয়া, আতাত করা, অ্যালায়েন্স করা, এই সবগুলোই কিন্তু আপনার মানে নির্ভর করে যে নির্বাচনকে কেন্দ্র করে কাজগুলো হয়। তো সেটা আমার মনে হয় যে এটা অস্বাভাবিক কিছু না, তো এগুলো হবে। কেউ কখনো মিত্র থাকবে, কেউ মিত্র থাকবে না, কেউ যাবে, কেউ আসবে। জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে ওনাদের মতামত বা তাদেরকে ঐক্যমত কি ধরনের আপনাদের সাইন পাচ্ছেন ওদের কাছ থেকে? ভালো, আমরা তো প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যারা আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা ভালো সাড়া পেয়েছি। জাতীয় সরকারে স্যার কারা থাকতে পারেন, মানে আপনার এটা বলা তো এই মুহূর্তে হাত যাবে না, কারণ এই নির্বাচন হবে, নির্বাচনে যারা জয়লাভ করবে তাদের মধ্য থেকে আসবে সরকারে। যেহেতু যুগপথের আপনার অনেক শরীর আছে, তারাও তো থাকবেন, নতুন করে কেউ আসতে চাই। আমাদের তো ঘোষণাই আছে যে আমরা নির্বাচনের পরে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। তাহলে বিরোধী দল কে হবে? এটা নির্ভর করবে সেই সময় কারা বিরোধী দলের সংখ্যা নিতে পারবেন। ডিসেম্বরে যেহেতু নির্বাচনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কথা হচ্ছে, আপনারাও আশ্বস্ত হয়েছেন এবছর নির্বাচন হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের বিষয়ে আপনাদের মানে রাজনৈতিক দল হিসেবে আপনাদের মতামত কি? ওনারা কি নির্বাচনে অংশ নিতে কোনো ধরনের পারবে কি না, বা তাদের অবস্থাটা কি হতে পারে? পারা না পারাটা তো নির্ভর করছে পুরোপুরিভাবে জনগণের উপরে। 1, 2 নম্বর হচ্ছে যে এই প্রশ্নটা এসছে কেন, কারণ ফ্যাসিবাদ বিরোধী ভূমিকার জন্য। আওয়ামী লীগ যেহেতু একটা ফ্যাসিবাদী শক্তি, গণহত্যা করেছে, হত্যার সঙ্গে জড়িত, লুণ্ঠনের সঙ্গে জড়িত, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, সুতরাং তা এইটার বিচার তো হতেই হবে। এটা আপনার প্রত্যেকটা ব্যক্তির বিচার হতে হবে। এরপরে তারা দল হিসেবে যোগ দিতে পারবে কি পারবে না, এটা আপনার সিদ্ধান্ত নেবে জনগণ। স্যার, আপনি স্পষ্ট করেছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে। সেখানে বারবারই আপনাদেরকে, অর্থাৎ আপনাকেও অনেক সময় বিরোধী পক্ষ বানিয়ে কথা বলা হয় যে আপনি পুনর্বাসন করছেন আওয়ামী লীগের বা বিএনপি। দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের কথাবার্তা বলাটা আমাদের দেশের রাজনীতি একটা আপনার কি বলবো, এটা একটা কালচারের অবস্থা হয়ে গেছে। দ্যাটস এ ব্যাড কালচার। এইভাবে কাউকে আপনার মেলাইন করা ব্যাড কালচার। এখানে যখন কথা উঠছে যে বিচারের প্রশ্ন, আওয়ামী লীগের গণহত্যা বা গুম খুন 16 বছরের যে নির্যাতনের অভিযোগে তাদের বিচারের কথা যখন আসছে, তখন তাকে দেশে ফেরানোর বিষয়ে সরকার কতটুকু উদ্যোগী হচ্ছে, বা কতটুকু বা কত % বলা যায় যে ওনারা সত্যি কাজ করছেন, বা রাজনৈতিক দল হিসেবে আপনাদেরও
দাবি কতটুকু থাকে? এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে ওনারা যারা হত্যার সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, লুণ্ঠনের সঙ্গে জড়িত, তাদেরকে কাউকে যারা পেয়েছেন গ্রেফতার করেছে, যাদেরকে পায়নি তাদের বিরুদ্ধে আপনার ওয়ারেন্ট ইস্যু করেছে। কয়েকটা তো শুনলাম যে তার ইন্টারন্যাশনাল যে ইন্টারপোল আছে সেখানেও তারা চিঠি দিয়েছে। এমনকি শেখ হাসিনাকে ফেরতের জন্য ভারত সরকারকেও চিঠি দেওয়া হয়েছে। কাজ তো তারা করছেন। আপনার কি ভারত সরকারকে কোনো আহ্বান জানাবেন তাকে ফিরে দেবেন আমরা রাজনৈতিক দল হিসাবে? এর আগে তো আমরা অনেকবার জানিয়েছি, বা আমাদের বক্তব্যে আমরা জানিয়েছি। যে টানাপোড়েন শুরু হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আসলে অনেক নানা বিষয়ে, সীমান্তের কথা যদি বলি, সংখ্যালঘুদের বিষয়ে যদি কথা বলি, সব মিলিয়ে একটা অস্থিরতা তৈরি হচ্ছে দুইটি দেশের সম্পর্কের ক্ষেত্রে। সেখানে বিএনপির আসলে বিএনপিকে অনেক সময় বলা হয় যে ভারতের বন্ধু না, একটা পক্ষ এস্টাবলিশ করার চেষ্টা করে। আপনারা এখানে কি বলবেন স্যার? আমরা আমাদের ভারতের পলিসি সব সম্পর্কে খুব স্পষ্ট ধারণা অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল যে পলিসি আর কি আপনার সেই ফরেন রিলেশন সম্পর্কে, সে সম্পর্কে আমাদের একটা বক্তব্য আছে সবসময় যে আমরা সকলের বন্ধু হতে চাই, বা সকলেই আমাদের বন্ধু। আমরা কাউকে প্রভু হিসাবে মেনে নিতে চাই না। এটা তো আমাদের ওপেন ডিক্লারেশন আছে, এবং সে ভারতের সঙ্গে একই সম্পর্ক আমাদের রক্ষা করব আমরা। ভারতের সাথে বিএনপির সম্পর্ক এখন কেমন? এখানে তো ধরেন সারাক্ষণ গত বছরগুলোতে, সময়গুলোতে আমাদের বিরুদ্ধে ভারত থেকে বলা হচ্ছে আমরা ভারতের শত্রু, আমরা এই আপনার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হতে দিই না, বা ভারত যখন ক্ষমতায় ছিলাম ভালো করিনি। আবার এখন অনেকে বলছে যে আমরাই নাকি আপনার ভারতের মিত্র। আপনার মিডিয়াতে অনেকে বলে, সোশ্যাল মিডিয়াতে অনেকে আপনার। মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা লড়াই করলাম 15 বছর ধরে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, ভারতের ইন্টারফারেন্সের ব্যাপারে আমরা সংগ্রাম করেছি, এবং ভিকটিমস আমরা হয়েছি সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে আমাদেরকে যখন আপনার মূল্যায়ন করা হয় সেইভাবে, কতটুকু সঠিক সেটা আপনারা মূল্যায়ন করবেন। তবে একটা জিনিস আমরা খুব পরিষ্কার করি, ভারতের ভুলটা ভারতের। ভারত আজকে যে অবস্থায় বাংলাদেশ সম্পর্ক ক্ষেত্রে দাঁড়িয়েছে, সম্পূর্ণ দায়ী ভারত। কারণ ভারত একটা মাত্র দলের উপর নির্ভর করেছিল এই দেশে তাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। আমরা বারবার তাদেরকে বলেছি যে একটা দলের উপর নির্ভর করে লাভ হবে না, তোমাকে এখানে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, তাহলেই ভারতের সম্পর্কটা ভালো হবে। কিছু সমস্যা তো আছে, সেই সমস্যাগুলো অত্যন্ত জটিল সমস্যা না, এগুলো একটু আলোচনা করলে সমাধান করা সম্ভব, এবং সেটা বাংলাদেশের জীবন মরণের সমস্যা। 54টা অবনী নদীর পানি বাংলাদেশে আসে, সেখানে বাঁধ দিয়ে বিভিন্ন বাধা সৃষ্টি করে সেই পানিকে নিয়ন্ত্রণ করে ভারত, উজানের পানি আটকে দেয়, আমাদের দেয় না, তারপরে ছেড়ে দেয়, তখন বন্যা হয়। সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে হত্যা করা হয়, এটা পৃথিবীর কোথাও হয় বলে আমার জানা নাই। তো এই যে ব্যাপারগুলো, এরপরে আপনার আছে আপনার ট্রেড ইমব্যালেন্স আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যাগুলো তৈরি করা আছে, তারা অনেক বেশি সুবিধা নেয়, আমাদের সুবিধা দেয় না। এটা গতবারও দেখেছেন যে গত সরকার এই অবস্থা তৈরি করেছিল। এমনকি তারা ভারতকে বলেছিল যে একটা, যেটা আমরা কখনো শুনতে, স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধ বলেছে গত পররাষ্ট্রমন্ত্রী। তো এই বিষয়গুলোই আপনার ভারতকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে। আর দায়িত্বটা ভারতের, যে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা। কারণ এখনও শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেওয়া, আওয়ামী লীগের নেতাদেরকে সেখানে আশ্রয় দেওয়া, যারা এখানে হত্যা করে তাদেরকে আশ্রয় দেওয়া, এটা তো সুসম্পর্ক তৈরি করছে না। সুতরাং ভারতের উচিত হবে এই জিনিসকে বিবেচনা করে অবিলম্বে তাদেরকে বাংলাদেশের হাতে অর্পণ করা এবং তাদের বিচার ব্যবস্থা করা। গত 3টা নির্বাচনে যদি আমরা বলি, 2014, 18 এবং 24-এর নির্বাচনে ভারত একটি প্রভাব বিস্তার করেছিল। এটা আসলে অনেকটাই ওপেন সিক্রেট বলা যায়। আপনাদেরও দাবি, সমস্ত রাজনৈতিক দলের দাবি ছিল বা অভিযোগ ছিল সেটি। আগামী নির্বাচন যেটি হতে যাবে সেখানে কি ভারতের প্রভাব থাকবে, এমন কি শঙ্কা করা যাচ্ছে না, বা মানুষের মধ্যে শঙ্কা তৈরি হতে পারে না? প্রভাব থাকার আর কোনো কারণ দেখি না। এই কারণ দেখি না যে এখন যে নির্বাচন কমিশন বা সরকার, হ্যাঁ, তারা ভারতকে এখানে প্রভাব বিস্তার করতে দেবে বলে মনে হয়। সবচেয়ে কথা, জনগণ এটা প্রভাব বিস্তার করতে দেবে না। সুতরাং ভারতের প্রভাবে এখানে কোনো ভাবে মনে হয় না আমার। খুব কাছাকাছি থাকায় শেখ হাসিনা যেহেতু ভারতে আছে, সীমান্তের উপরেই বলা যায় আর কি ভারতে, তাতে করে বাংলাদেশে যে ধরনের ষড়যন্ত্র হচ্ছে বা যে ধরনের অস্ত্র তৈরি হচ্ছে, সেটা কি অনেকটা প্রভাব বিস্তার করবেন এবং সামনে নির্বাচনে তার এই থাকাটা বা এইখানে না, এটা আপনি যেটা বলছেন একটা সমস্যা তৈরি করা, একটা আপনার গোলযোগ সৃষ্টি করা, নৈরাজ্য সৃষ্টি করা, সেটা বাংলাদেশের মানুষ এলাও করবে না। আমরা দেখলাম সম্প্রতি ধানমন্ডিতে শেখ মুজিবের বাসভবন ভেঙে ফেলা হচ্ছে এবং সারা দেশেও অস্থিরতা দেখা যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে,
কিভাবে দেখছেন আপনার এই বিষয়গুলিকে? এইখানে সরকারের একটা বড় ব্যর্থতা। ষড়যন্ত্র তো থাকবেই, কিন্তু সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করা, সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার মূল দায়িত্বটা নিতে হবে সরকারকে। আজকে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর জন্য তো এই সরকারের নিষ্ক্রিয়তা। সরকার কি কারণে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সামনে আপনার এই সমস্ত ঘটনাগুলো ঘটলো, এটা তাদের জবাবদিহি করতে হবে এটার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা আইন নিজের হাতে তুলে নেওয়া, অথবা আপনার অন্যের সম্পত্তিকে বিনষ্ট করা, অন্যের বাড়িঘর ভেঙে দেওয়া, তার দোকানপাট নষ্ট করা, এটা তো কখনো গণতান্ত্রিক একটা চিন্তা ভাবনা থেকে আসতে পারে না। এটা কিন্তু আরেক ধরনের আপনার আপনার বের করেছে মবতান্ত্রিক। আমি এটাকে আরেক ধরনের স্বৈরাচার বলি। জোর করে আরেকটা জিনিস চাপিয়ে দেওয়া, এটা কখনোই উচিত হবে না কারোরই। স্যার 32 নম্বরটাকে ভাঙার বিষয়ে স্যার বিএনপি থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য আসেনি স্যার। কেন? আমরা তো পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছি এ ব্যাপারে, আমাদের স্টেটমেন্ট আছে। আমরা কখনোই এই ধরনের নৈরাজ্যকে সমর্থন করি না। সংস্কার কমিশন তাদের অনেক ধরনের প্রস্তাবনা দিয়েছে, আপনাদের ভাবনা কি? আমরা এই বিষয়গুলোতে সংস্কার কমিটি গঠন করার বহু আগে থেকে আপনারা জানেন, আমরা 31 দফা দিয়েছি। সেই 31 দফাতে সংবিধানের যে পরিবর্তনের ব্যাপারগুলো, সেটাও আমরা কিন্তু আপনার উল্লেখ করেছি। আমরা সংবিধানের কনস্টিটিউশন কমিশনের কথা বলেছি, যে একটা কমিশন গঠন করা হবে, তারা কি কি পরিবর্তন আনতে হবে সেটা তারা দেখবেন। তো আমাদেরকে বক্তব্য খুব পরিষ্কার আগে থেকেই দেওয়া আছে, 2 বছর আগে থেকে। আর এনারা কি আনছেন এটা এখনও পরিষ্কার করে আমরা কিছু পাইনি। আমরা যখন পাবো, আমাদের কমিটি করা আছে, আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তাবগুলো আমরা দিয়েছি, সেই কমিটি সেটাকে পর্যালোচনা করে তখন মতামত দেওয়া সম্ভব হবে। একটা প্রস্তাব যেখানে বলা হচ্ছে নিম্নকক্ষ থাকবে এবং উচ্চকক্ষও থাকবে, উচ্চকক্ষটি হবে আনুপাতিক ভোটের হিসেবে হবে, সেটাতে আপনার মতামত কি? এটা নিয়ে আলোচনা করতে হবে, জনগণের সঙ্গে আলোচনা করে আমরা আসবো একটা জায়গায়, এটা কিভাবে হওয়া উচিত। কারো কারো মত আছে যে আনুপাতিকভাবে হওয়া উচিত, কারো কারো মত আছে যে এটা আপনার যারা যে দলের যেভাবে আসবেন তাদের সিলেকশনে হবে। এটা চূড়ান্ত সিদ্ধান্ত এখন এটা নেওয়া হয়নি, আমরাও নিইনি। স্যার আপনাদের হয়তো পর্যায়ক্রমে সবগুলো কমিশনের সঙ্গেই বসা হবে, বসতে হবে। 15 তারিখ থেকে ইতিমধ্যে ওনারা শুরু করতেছেন বসা। তবে তার আগে স্যার নির্বাচনী রোডম্যাপ প্রত্যাশা করেন কিনা? আমরা সেটা প্রত্যাশা আমাদের, ওনারা করবেন কিনা জানি না, কিন্তু এটা প্রত্যাশা আমাদের। স্যার সংস্কার তো এটা ইস্যু, সেই সঙ্গে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র প্রকাশ করেন, এই একটা অস্থিরতা বা দুইটা রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ তৈরি হচ্ছে, এটা কেন হলো স্যার? এটা বিষয়টা কি দেখেন, মানে এটা কিছু অনভিজ্ঞতা। আমি অন্য কিছুর জন্য রেসপন্সিবল করবো না, এটাকে অনভিজ্ঞতা। ছাত্ররা যেটা দিয়েছে আপনার 5 মান্থস, এটা তো দেওয়া কথা ছিল প্রথম দিকেই। এখন পর্যন্ত আমরা জানি না ছাত্ররা কি চায়। দল করবে বলছে কেউ কেউ, কি চায় জনগণ তো জানে না। তো এটা দিতে হবে না, তারা কিছুই দেয়নি। এখন ঘোষণাপত্র তো আর আপনার এভাবে অন্য জিনিস, সেটাও তো আপনার আগে হওয়া ছিল। এখন যেটা আসছে এটা আমরা বিবেচনা করছি, দেখছি। আমাদেরকে বলা হয়েছে যে এটা নিয়ে মতামত দেওয়ার জন্য, সেটা আমরা চিন্তা করে আমরা মতামত দেব। একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে স্যার, সংস্কারের কথা যখনই আসে তখনই বিভিন্ন স্থান থেকে বলা হয় সংস্কার না নির্বাচন, কোনটা আগে? অনেকে বলেন সংস্কার না হলে গণঅভ্যুত্থান ভেস্তে যাবে, আপনি আসলে কি বলবেন? ব্যাপারটা হচ্ছে কি যে সবাই আপনার, আমার মনে হয় যেটা আর কি, যে আমরা যদি দেশটাকে সামনে রাখি, জাতির মঙ্গল যদি কামনা করি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান যদি চাই, গণতন্ত্রকে চাই, তাহলে সবার আগে যে বিবেচনা করতে হবে যে দ্রুত এই ট্রানজিশনটা করা। এখন তো একটা আপনার অনির্বাচিত সরকার, তো অনির্বাচিত সরকার তো আর গণতন্ত্র হতে পারে না। সেই জন্য এটাকে গণতন্ত্রে নেওয়ার জন্যে, পুনরুদ্ধার করার জন্য এটাকে অবিলম্বে নির্বাচন করে ট্রানজিশনটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্টের কাছে যেতে হবে। আর এইদিকে ওই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থার যে ক্ষতি করেছিলেন, তার জন্য যে সংস্কার দরকার, সেই সংস্কারটা করতে হবে। নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনের যে সংস্কার করা দরকার, সেই প্রশাসনটা সংস্কার করতে হবে। জুডিশিয়ারিতে যে দল কানেক্টেড, তাতে যে সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো করতে হবে। এগুলো হচ্ছে আপনার নির্বাচন কেন্দ্রিক সংস্কার। সুতরাং এটা আমরা বলেছি যে অতি দ্রুত এগুলো করে ফেলে নির্বাচন করে, আর চলমান প্রক্রিয়া তো সংস্কার। সংস্কার তো আপনার বিচ্ছিন্ন 1 দিন 2 দিন হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া, পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তন করতে হলে আপনাকে জনগণের ম্যান্ডেট নিতে হবে।
জনগণের ম্যান্ডেট নেওয়া যায় ভোটের মাধ্যমে, জনগণের ম্যান্ডেট নেওয়া যায় পার্লামেন্টের সিদ্ধান্তের মাধ্যমে, সেই জিনিসগুলোই আনতে হবে। রাজনীতিতে তো নানা সমীকরণ সামনে অপেক্ষা করছে এবং জোটেরও সমীকরণ থাকবে। সেখানে গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, তারা তো রাজনৈতিক দল করছে, তারা যদি আসে আপনাদের সাথে জোট করতে বা নির্বাচনী জোট হতে, আপনারা কি করবেন? স্বাগত আমাদের তো কারণ কোনোটাতেই কোনো আপনার আপত্তি নাই বা কোনো নেই। আমরা শুধু চাই যে আপনার সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি কী থাকবে, নির্বাচনের পরিস্থিতি কী দাঁড়াবে, সব মিলিয়ে সেই সিদ্ধান্ত আমরা নেব। তবে আমরা বলেছি যে বৃহত্তর ঐক্যটাই হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয়। স্যার, আপনি তো বারবার বলেন যে ঐক্যর আসলে বিকল্প নেই, আপনি বারবার বলেছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু ঐক্যের কারণেই কিন্তু 5ই আগস্টে একটা যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে এবং আপনাদের যে লক্ষ্য ছিল ফ্যাসিবাদের বিদায়, সেটি হয়েছে। সামনের দিনে যে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, অরাজকতা বা অস্থিরতা, সেখানে কি ঐক্য বিনষ্ট হচ্ছে বলে আপনি মনে করেন? কিছুটা তো হচ্ছেই, কিন্তু সেটাকে আপনার টেনে ধরতে হবে আমাদেরকে। আমরা রাজনৈতিক দল যারা করছি, আমাদেরকে সেটাকে লাগাম টেনে ধরে আমাদেরকে সেই ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। একটা বিতর্ক কারো কারো মানে চেষ্টা আছে, যেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে অনেকে কথা বলতে চেষ্টা করেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি যখন আমি বিএনপি বিট বা রাজনৈতিক বিট যখন কাভার করি, তখন কিন্তু দেখেছি বিএনপির অসংখ্য নেতাকর্মী সেই মবের মধ্যে ছিল, সেই আন্দোলনে ছিলেন এবং তারা গুলিবিদ্ধ হয়েছেন, অনেকে মারাও গিয়েছেন। এটা আমরা কাভার করতে গিয়ে সাংবাদিকরা দেখেছি। তাহলে এই প্রশ্নটা কেন আসে যে বিএনপি আসলে কোথায় ছিল বা তারা কেন আন্দোলনে আসেনি? তো ওই যে আপনারা কিছু আগে প্রশ্ন করেছিলেন যে ক্রেডিট নেওয়া, হ্যাঁ, তো ওই ক্রেডিটটা নিতে চায় আর কি তারা এটা বলে, যারা বলে আমি জানি না বলে কিনা, যদি বলে তারা ওইটা বলতে চায়। আর বিএনপি তো আগে বলেছে আমরা ক্রেডিট নেওয়ার জন্য করি না, আমরা দেশকে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, ডেমোক্রেসিকে কালচার করা, তার আপনার এখানে সংস্কৃতি হিসাবে তাকে প্রতিষ্ঠিত করা, এই জিনিসগুলো করতে চাই। আমরা দেখেছি স্যার, যখনই কোনো আন্দোলন হয়েছে তখনই আপনারা কিন্তু সবসময় মানে অর্থাৎ ন্যায্য দাবিতে তখন আপনারা সমর্থন দিয়েছেন, আপনারা মাঠে ছিলেন। কিন্তু গণঅভ্যুত্থানের সময় আপনারা কি কৌশলগত কারণে কি কোনো ব্যানারের সামনে যাননি, না আসলে সেই কৌশলটা আসলে কি না, ছিল? দুটো ব্যাপার ছিল এখানে। তো আমরা একটা সামগ্রিক ঐক্যের ডাক তো আমরা আগে দিয়েছি, আপনার নিশ্চয়ই মনে পড়ে। এই অফিসে আমি প্রতিদিন প্রেস কনফারেন্স করেছি আমি। সেই সময় আমার দলের 3,500 শুধু ঢাকাতে জেলে, সারা দেশে প্রায় 25,000 জেলে। ওই সময় আমরাই তো প্রধান বিরোধী শক্তি ছিলাম, যাকে সরকার ওই মুহূর্তে দমন করেছে। আমাদের এই আপনাদের বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য গ্রেফতারও হয়েছিলেন সেই সময়। কারা? আপনাদের স্থায়ী কমিটি কয়েকজন সদস্য গ্রেফতার, সবাই গ্রেফতার হয়েছে ওই সময়টাই। এবং আমাদের 426 জন তো আপনার শহীদ হয়েছে। এটা আমাদের লিস্ট, সেটা আমরা দিয়েছি, ছাত্রদল, শ্রমিক দল, যুবদল সব মিলিয়ে। একটা প্রশ্ন উঠেছে যে পুলিশ প্রশাসনে বা প্রশাসনে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসররা বসে আছে, এই ধরনের অভিযোগ বিএনপি থেকেও আসছে এবং বাইরে থেকেও কিন্তু আসছে। সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, পুলিশের যদি এখনো পর্যন্ত তাদের সংস্কার না হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। সেটা কি বাধা হবে না সামনে নির্বাচনে? আমরা এই কথাটা বারবার করে বলেছি। আপনার কতদিন দেখা করলো সেখানে বলে এসেছি যে এখনো প্রশাসন আপনার এখনো মানে কি প্রশাসনে এখনো বেশিরভাগই হচ্ছে আপনার সে আগের লোকজনই বসে আছে মূল জায়গাগুলোতে, এবং পুলিশ ফোর্সও তাই ছিল। কিছুটা কাজ হয়েছে পুলিশ ফোর্সে, আরও করা দরকার। সে তো অবশ্যই একটা দোসররা যদি থাকে ফ্যাসিস্টদের, অবশ্যই বাধা হয়ে দাঁড়াবে, সেই বাধাটাকে দূর করতেই হবে। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এতক্ষণ শুনছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানটি।